রিস্ক বেসড সুপারভিশন এটা আসলে কিভাবে কাজ করবে? এটা একটি প্রোঅ্যাক্টিভ ইস্যু, আর আগেরটা ছিল এক ধরনের রিঅ্যাক্টিভ ইস্যু। পাওয়ারগুলো যার কাছে যেভাবে এখন ব্যাংকগুলো দিচ্ছে, তাদের রেসপন্সিবিলিটি তারা ঠিকমতো পালন করছে কিনা এবং তারা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করছে কিনা। এখন আমি একটা লোন নিতে গেলে কি করতে ব্যাংক আমার সাথে, আর আরবিএস যখন ইমপ্লিমেন্ট হবে তখন কি করবে? একটা ইভ্যালুয়েশন, একটা স্কোরিং করে এটা বের হয়ে যাবে। এক্স্যাক্টলি, স্কোরিং করা। একদিন দুই দিন লাগতো লোন নিতে, এই প্রসেসের কারণে সেটা লেন্দি হবে কিনা। এটা ভালো লোন দেওয়ার জন্য যদি একদিন দুই দিন দেরি হয় সেটা আমি আপত্তিও নাই। আমি আমার বিপদটা আগেভাগেই জানলাম। প্রভিশনিং এর উপর কি কোনো প্রেসার পড়বে? একটা প্রবলেম আগে জানা, সেটা প্রভিশন আমি আজকে এটার জন্য একদম লিখিতভাবে নাই করলাম, কিন্তু আমি জানলাম যে এটার একটা দুরবস্থা আমার সামনে আসছে। বাংলাদেশ ব্যাংক বলছে যে আমরা জানুয়ারি থেকে এটা ইমপ্লিমেন্ট করব, তখন কি ধরনের ইমপ্যাক্ট আসলে দেখা যাবে? এখন আর ক্যাজুয়ালি ব্যাংকিং করা বা লোন দেওয়ার সুযোগটা থাকবে না। আগে যেমন হয়তো বোর্ড অফ ডিরেক্টর ভার্বাল ডিরেকশন দিয়ে দিত, আপনার এমডি হয়তো সেটা বাধ্য হয়ে ইমপ্লিমেন্ট করতো। ওই যে পাওয়ারের সঙ্গে রেসপন্সিবিলিটি, সেখানে এখন অ্যাকাউন্টেবিলিটির প্রসঙ্গ চলে আসে। সেন্ট্রাল ব্যাংক তখন কোশ্চেন করতে পারবে যে তোমার এই লোনটা ডিফল্ট হলো, তুমি জানলা না কেন? তখন ভুল হইলে ওই দায়িত্বটা নিতে হবে। আপনি পুয়ার রিস্ক আর এখন নেবেন না, আপনাকে গুড রিস্কে নিতে হবে। প্রকৃত লোকটা যেন লোনটা পায়, দেখে শুনে আর খারাপ লোন দেওয়ার সুযোগ নেই, কারণ তাকে আসলে আলটিমেটলি প্রসেসের মধ্যে হয়ে আসতে হবে। কারেন্ট বিলটা দিও। নিও হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনাদের স্বাগত ফিনটক উইথ জেবুন্নেসা আলো শোতে। আজকে আমরা আলোচনা করব রিস্ক বেসড সুপারভিশন ফ্রেমওয়ার্ক নিয়ে। এটি একটি কঠিন জিনিস। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ব্যাংক একটি নতুন ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউস করার চেষ্টা করছে ব্যাংকিং সেক্টরে, যেটিকে বলা হচ্ছে রিস্ক বেসড সুপারভিশন, যেটির মাধ্যমে আসলে কিভাবে ডিফল্ট লোন কমানো যাবে। আপনারা জানেন যে ব্যাংকিং সেক্টরের এখন সবচাইতে বড় প্রবলেম হলো ডিফল্ট লোন। এই প্রায় 6.5 লাখ কোটি টাকা আমাদের ডিফল্ট লোন আছে। তো এই যে রিস্ক বেস সুপারভিশন ফ্রেমওয়ার্কটি, সেটি আসলে কিভাবে কাজ করবে, কেন এই ফ্রেমওয়ার্কটি ইমপ্লিমেন্ট করার জন্য একটি বিশাল সময় নিয়ে, একটি দীর্ঘ সময় নিয়ে ব্যাংকে বিভিন্ন ট্রেনিং দেওয়ার প্রয়োজন হচ্ছে, একদম বোর্ড অফ ডিরেক্টর থেকে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে একদম নিচের লেভেল পর্যন্ত সব ব্যাংকারদেরকে ট্রেনিং দেওয়ার প্রয়োজন হচ্ছে, অ্যাওয়ারনেস ক্রিয়েট করার কাজ করছে, এবং যেটি আগামী জানুয়ারি মাস থেকে ইমপ্লিমেন্ট করা হবে। তো এটা আসলে কি পরিবর্তন আনবে ব্যাংকিং সেক্টরে, সেটি আসলে সবার বোঝার জন্য, এটা আসলে বড়োয়ারদের জন্য কি ইম্প্যাক্ট থাকবে, ডিপোজিটারদের জন্য কি সুবিধা, এবং ব্যাংকাররা এটি নিয়ে আসলে কিভাবে কাজ করবেন, সেটি আজকে আমরা বোঝার চেষ্টা করব। আজকে আমরা এই বিষয়টি নিয়ে যার কাছ থেকে বুঝবো, তিনি একজন ব্যাংকিং সেক্টরের অভিজ্ঞ ব্যাংকার, যার 40 বছর ব্যাংকিং ক্যারিয়ার রয়েছে, যিনি বিভিন্ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, এখন তিনি রিটায়ার্ড। সর্বশেষ তিনি গ্লোবাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। খুব পরিচিত নাম তার, নুরুল আমিন। আমরা আজকে তাকে পেয়েছি স্টুডিওতে, তার কাছ থেকে জানবো আমরা আসলে এই ফ্রেমওয়ার্কটি আসলে কি, সবার বোঝার জন্য। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। জি, ধন্যবাদ। আমরা প্রথমেই একটু জানতে চাই, এই যে রিস্ক বেসড সুপারভিশন, যেটাকে আরবিএস বলছে বাংলাদেশ ব্যাংক, যেটা সুপারভিশনকে আরো একটু ডিফারেন্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য, এটা আসলে কিভাবে কাজ করবে? এখন ব্যাংকগুলো যেভাবে অপারেট করছে, সেখান থেকে এটির ডিফারেন্সটা কি? জি, থ্যাংক ইউ আমাকে আপনার অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। বিষয়টি মোস্টলি কিন্তু একাডেমিক। এখানে আমরা ওই বিষয়টা, এটা কিভাবে অ্যাপ্লাই হবে সেটাতে আমরা যাব, কিন্তু বিষয়টা মোর অর লেস এখন পর্যন্ত এটা একাডেমিক পর্যায়েই আছে। একাডেমিক বলতে আমি এটা বোঝাচ্ছি যে এটা এখনো জানার বুঝার স্তরে আছে। এক্স্যাক্টলি। এই সার্কুলারটি বেশ আগে হয়েছে এবং এটা ইমপ্লিমেন্ট হবে আগামী বছরের জানুয়ারি থেকে, কিন্তু এর মধ্যে কিছু প্রিপারেটরি কাজ ছিল এবং একটা পিরিয়ড কিন্তু ওভার হয়ে গেছে। নভেম্বরের মধ্যে ব্যাংকগুলোকে অনেকগুলো কাজ করার জন্য কিন্তু বলা হয়েছে। সেই পিরিয়ডের পরে এখন সেন্ট্রাল ব্যাংক এই বাংলাদেশ বিভিন্ন ব্যাংকগুলো নভেম্বরের মধ্যে যে স্ট্র্যাটেজি, যে প্ল্যানটা এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য দিয়েছেন, সেগুলোর উপর কাজ হচ্ছে এবং আগামী বছর থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে। আপনি রিস্ক বেসড কথাটা বলেছেন। ব্যাংকিং ব্যবসাতে রিস্ক নিতেই হয়। ব্যাংক ব্যবসা আমরা যেটা বলি
যে সারপ্লাস সেক্টরের টাকা এনে যেখানে ডিমান্ড আছে সেখানে দেওয়া, এটা হলো ব্রডলি ব্যাংকগুলো করে। ব্যাংক ইন্টারমিডিয়ারি রোলটা প্লে করে। এই রোল প্লে করার দ্বিতীয় পর্যায়ে আমানত আনলে এক ধরনের রিস্ক যেটা দিতে হবে, সেই লাইবিলিটি। আবার যখন লোন দিতে যাবেন তখন তাকে রিস্ক নিতেই হচ্ছে। এই রিস্কটাকে মিনিমাইজ করার জন্য এখন যে সিস্টেমটা কাজ করছে সেটি হচ্ছে আমরা একটা পিরিয়ডের পরে লোনগুলোর উপর অডিট হয়, ইন্সপেকশন হয়, হওয়ার পরে অ্যানুয়াল ইনস্পেকশন আমরা দেখি বছর শেষে হয়, কখনো কখনো হাফ ইয়ারলি হয়। হ্যাঁ, তারপরে ক্লাসিফিকেশনের ধারাটা কিন্তু কোয়ার্টারলি। তাহলে কতগুলো কাজ কিন্তু রিস্ককে ম্যানেজ করার জন্য এখনো চলছে। তাহলে এইটার প্রয়োজনীয়তাটা কেন আসলো? এখন যেটা হচ্ছে এটাকে বলা হয় কমপ্লায়েন্স বেসড সুপারভিশন বা ইন্সপেকশন। এখন আসবে রিস্ক বেসড সুপারভিশন। এটা একটি প্রোঅ্যাক্টিভ ইস্যু, আর আগেরটা ছিল এক ধরনের রিঅ্যাক্টিভ ইস্যু। কারণ আপনি একটা পার্টিকুলার ডেট ধরে ওই সময়ের স্টেটমেন্ট, ওই সময়ের লোনের স্ট্যাটাস, ওই সময় ব্যাংকের অবস্থা, এটা নিয়ে কিন্তু কাজ করতেন। সেটা হলো অতীতের ডেট। মানে ধরেন এই বছর আমি জানুয়ারিতে লোন দিলাম, ডিসেম্বরে এসে হয়তো আমি ওই লোনটার স্ট্যাটাস এখন আমি অ্যানালাইসিস করলাম। এই জায়গাটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এই কাজটা করার জন্য অনেকগুলো বিষয় আছে। পাওয়ারগুলো যার কাছে যেভাবে এখন ব্যাংকগুলো দিচ্ছে, তাদের রেসপন্সিবিলিটিটা তারা ঠিকমতো পালন করছে কিনা, এবং তারা অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করছে কিনা, এই তিনটা বিষয়ের দিকে এখানে একটা নজর দেওয়া চেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখেন, আপনি দেখবেন সার্কুলারের মধ্যে আছে বোর্ডকে এর আগে লোনের ইস্যুতে এইরকম ইনভলভ করা হয়নি। হ্যাঁ, বোর্ডের লোন, বড় লোনগুলো অ্যাপ্রুভ করতেন, পলিসি অ্যাপ্রুভ করতেন, অন্যান্য নীতিমালা বা কাকে কি দায়িত্ব দেওয়া হবে, সিনিয়র ম্যানেজমেন্ট, এগুলো ঠিক করতেন। এখন কিন্তু বোর্ডকেও রিস্ক বেসডের আওতায় এনে, সিনিয়র ম্যানেজমেন্টকে এর আওতায় এনে, যে তারাও এই বিষয়গুলো ঠিকমতো চলছে কিনা, যেই স্ট্র্যাটেজিটা নভেম্বরের মধ্যে সেন্ট্রাল ব্যাংককে অলরেডি পাঠানো হয়েছে, এখানে বোর্ডের অ্যাপ্রুভাল নিয়েই পাঠাতে হবে। প্রতি কোয়ার্টারে কিন্তু একটা স্ট্যাটাস রিপোর্ট বোর্ডে যেতে হবে। হ্যাঁ, এখন আসেন আপনি ব্যাংকে কিন্তু একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিটি আছে বোর্ডের, একটা ডিপার্টমেন্ট অলরেডি আছে, রিস্ক ডিপার্টমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, এই জিনিসগুলো ইন প্লেস আছে। তারাও ওই আগের ডেটের কমপ্লায়েন্স ইস্যু নিয়েই কাজ করেন। এখন যেটা আসছে, এই নতুন ডিপার্টমেন্টটা, মানে রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টটা থাকবে, অডিট থাকবে, ইন্সপেকশন থাকবে, যা যা এখন ইন প্লেস আছে থাকবে। এটা একটা নতুনভাবে বাংলাদেশ ব্যাংক ইমপ্লিমেন্ট করার যে চেষ্টা করছেন, যে এই রিস্ক বেসড বিষয়গুলো, যেটা আমি আসবো আরও সামনে, অনেকগুলো বিষয় আছে এখানে, সেগুলো একটা কোঅর্ডিনেশন কমিটির মধ্যে, আরবিএস কোঅর্ডিনেশন কমিটি বলে একটা টপ ম্যানেজমেন্ট কিন্তু একটা কমিটি করা হবে। ওর মধ্যে একজন ফোকাল পয়েন্ট থাকবেন, যিনি ডিএমডি লেভেলের নিচে হবেন না। এই যে কোঅর্ডিনেশন কমিটিটা হবে, সেখানে কিন্তু সিনিয়র ম্যানেজমেন্টের সব সদস্য থাকবেন। আই মিন ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলোর হেডরা থাকবেন। সকল লোন প্রপোজাল যেতে হবে, তার কাছে যাবে। এখানে এই সার্কুলারটা আপনি পড়লে দেখবেন এখানে অনেকগুলো অ্যানেক্সার আছে, ABCD করে একদম। আমরা সহজ করে মানুষের জন্য যদি বলি যে আমি আজকে একটা লোন ব্যাংকে নিতে যাই, যদি আরবিএস এর আন্ডারে, এখন আমি একটা লোন নিতে গেলে কি করতে ব্যাংক আমার সাথে, আর আরবিএস যখন ইমপ্লিমেন্ট হবে তখন কি করবে একজন যখন গ্রাহক যাবে? এটাই বরং আপনারা মানে মানুষের জানার বিষয়টা হচ্ছে এইটাই, যেন আমি একাডেমিক বললাম। এটা হচ্ছে আপনি এখন যা করছেন এই কাজগুলো করবেন, এর সঙ্গে রিস্ক কোঅর্ডিনেশন কমিটির একটা রোল থাকবে, ফোকাল পয়েন্টের একটা রোল থাকবে। যা ভাবে ডিউ ডিলিজেন্স করে এই লোনটা দেওয়া হচ্ছে, সেটা ওই রিস্ক ম্যানেজমেন্ট কমিটি হয়ে, ওই ফোকাল পয়েন্ট হয়ে, ওই কোঅর্ডিনেশনের এই জায়গাটাতে যেই অ্যানেক্সারগুলো, যেই দায়িত্ব পালনের জন্য সেন্ট্রাল ব্যাংক এই সার্কুলারে বলেছে, সেগুলো পরিপালন হয়েছে কিনা,
এইটা দেখবে। ওকে, তো আমরা এখন একটা লোন নিতে, আপনি একটু আগে বললেন যে আগে ছিল কমপ্লায়েন্স বেসড, অর্থাৎ আপনার কতগুলো রুল আছে যে আপনি এই একটা 10 লাখ টাকার লোন নিতে গেলে আপনার এই কোলাটেরাল এত টাকা থাকতে হবে, এই থাকতে হবে, লোন অ্যাকাউন্ট থাকতে হবে, তো এগুলো হচ্ছে কমপ্লায়েন্স। হ্যাঁ, তারপর আমি ডিফল্টার আছি কি না আগে, সেটা হচ্ছে একটা কমপ্লায়েন্সের পার্ট। আর রিস্ক বেসডে আমি কতটুকু রিস্কি, কবে যে ডিফল্ট করব সেটা আর্লি অ্যানালাইসিস হবে। বিষয়টা এই ধরনের এই লোনটাতে কি কি রিস্ক হতে পারে, ওখানে যে রিস্ক অনেকগুলো কলাম আছে, ফুলফিল যখন এটা পূরণ করা হবে তখন ওই আস্তে আস্তে একটা ইভ্যালুয়েশন, একটা স্কোরিং করে এই এটা বের হয়ে যায়। এক্স্যাক্টলি, স্কোরিং করা যায়। আমি যখন লোন নিতে গেলাম আগে দেখা হতো যে আমি আসলে লোনটা পাওয়ার যোগ্য কিনা, এটুকুই দেখা হতো। এখন দেখবে যে এটা করা হতো, আপনি জানেন আগেও এটা করা হতো। আগে যেটা করা হতো হলো এফএসআরপি, একসময় যে এফএসআরপি ছিল মানে ফাইন্যান্সিয়াল রিফর্ম প্রোগ্রামের আওতায়, সেখানে কিন্তু একটা ওই যে ক্রেডিট স্কোরিং বলে একটা বিষয় ছিল। সেই বিষয়টা এখন এখানে এসে এটাকে আরেকটা ফরম্যাটে ফেলে নতুনভাবে, যেহেতু আগের সিস্টেমটা খুব ভালো ওয়ার্ক করছে না, ওয়ার্ল্ডের অন্যান্য জায়গায় এই ধরনের সিস্টেমগুলো আছে রিস্ক বেসড, সেটা সেন্ট্রাল ব্যাংক এটাকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য কিছু প্রোঅ্যাক্টিভ কাজ করার জন্য এই কাজটা করেছে। সেটা আসলে আমি বড়োয়ার হিসেবে আমি হয়তো ফিল করব না, এটা কি তাই করবে? মানে বড়োয়াররা কি এরকম যে যেহেতু একটা লম্বা প্রসেস হবে কিনা, যে যেখানে বড়োয়ারের আবার আজকে 5 দিন লোন, 1 দিন 2 দিন লাগতো লোন নিতে, এই প্রসেসের কারণে সেটা লেন্দি হবে কিনা? টাইম বেশি ব্যয় হওয়ার কোনো কারণ নাই। আর একটা ভালো লোন দেওয়ার জন্য যদি 1 দিন 2 দিন দেরি হয় সেটা আমি আপত্তিও নাই, কিন্তু জিনিসটা হচ্ছে আপনি আগে যেটা হতো একটা লোন হয়ে যাওয়ার পরে সেটার উপরে আর রিস্ক গবেষণাটা হইতো না, মূল কথাটা কিন্তু রিস্ক, সেটা চলতেছে। এখন আপনি দেখেন আমাদের দেশে ব্রাঞ্চ ব্যাংকিং, তো দিনাজপুরের কোন ব্রাঞ্চ আর কক্সবাজারের কোন ব্রাঞ্চ কি করছে এটা ওই যে স্টেটমেন্ট পাঠানোর পরে জানা যায়। এখন এটা একটা চলমান প্রক্রিয়া যে এই বছরে এই মাসে অথবা এই দিন পর্যন্ত যে লোনটা খালি ক্লাসিফাইড তা না, ওভারডিউ তা না, এই লোনটার উপর এই পর্যালোচনাটা চলতে থাকবে। তাহলে কি ওখানে কোনো স্কোরিং করার? আচ্ছা, ধরেন একটা লোন আপনি রিস্ক জানলেন, আপনি আগের লোনে জানতেন না আগের সিস্টেমে, এখন আপনি জানলেন যে আমার 6 মাস পরে একটা রিস্ক আছে, তখন কি করবে ব্যাংক? এই ইন্টারভেনশনটাই হচ্ছে টেকনিক্যালিটিজ অফ ব্যাংকিং। তখন কিন্তু ওই উপায়গুলো ওর মধ্য থেকেই বের হবে যে এই লোনটাকে, এইটাই তো ম্যানেজমেন্টের কাজ। যখনই আপনি এখন হচ্ছে আপনি একটা লোন জানুয়ারি মাসেই দিলেন, আপনি দেখলেন যে এই লোকটা জুন পর্যন্ত কোনো ট্রানজাকশনই করে নাই, এতদিন সেটা ভ্যালিডিটি থাকলে হয়তো কেউ খেয়াল করতো না, এখন সেটা কিন্তু এটার আওতায় চলে আসবে, এটাই মিন করা হচ্ছে। অথবা একটা ব্রাঞ্চ করেই ফেললো, একটা ভুল লোন হয়েই গেল, সেই ভুলটা বছরের শেষে ধরা পড়া আর এই 1 মাস 2 মাস কোয়ার্টারের মধ্যে ধরা পড়া যে অ্যাডভান্টেজটা পাবে, আর্লি একটা ইন্টারভেনশন করার সুযোগ থাকবে। তখন কি মূল দৃষ্টিভঙ্গিটা এখানেই, যে আমি শেষ দিন পর্যন্ত এটা খারাপ হয়ে গেছে ওই পর্যন্ত ওয়েট না করে চলমান অবস্থায় এই লোনটার স্ট্যাটাসটা যদি ঠিক করতে পারি, এখন কোনো রিস্ক ডেভেলপ করছে কিনা। আপনি একটা জিনিস দেন, একটা ব্যবসা, মাছের ব্যবসা ধরেন, সেটা ফ্লাড হয়ে গেলে একটা ইম্প্যাক্ট ওই দিনই হয়তো বসে যাওয়া হবে, এটার জন্য কোয়ার্টার মাস বা ওটা ভ্যালিডিটির দিকে তাকানোর কোনো সুযোগ নেই। একটা রানিং ফ্যাক্টরিতে আগুন ধরে গেল, ওটার উপরে ওই দিনই যেই কাজগুলো করার ওই দিনই করতে হবে। এটা হচ্ছে যে আমরা সবসময় এই লোনটার রিস্ক কি আছে চিন্তা করব। এই লোনটা সব দিয়ে দিলাম, মর্টগেজ হয়ে গেছে, ডকুমেন্টেশন হয়ে গেছে, লেনদেন করতেছে, কিন্তু এর মধ্যেও একটা আইটেমের অনেক কিছু হতে পারে। একটা আইটেমের যদি ডিপেন্ডেন্ট আইটেম হয় র মেটেরিয়ালসের উপর, সেই র মেটেরিয়ালস না আসতে পারলে একটা আইটেমের জন্য লোকালি, যেমন আমরা এখন অনেক ক্ষেত্রে দেখি যে বিভিন্ন গ্রুপের আমরা শুনি যে তারা হয়তো এই ওয়ার্কিং ক্যাপিটাল নিয়েছে র মেটেরিয়ালস আনার জন্য, তারপরে তারা বছর শেষে যখন লোন পেমেন্ট করে না তখন ব্যাংক যেয়ে দেখে তার র মেটেরিয়ালসই আসে নাই, বা র মেটেরিয়ালস সেখান থেকে সরানো হয়েছে, ডাইভার্ট করা হয়েছে। এই ঘটনাগুলো কতটা অ্যাড্রেস করা যাবে এখানে? এইগুলো অ্যাড্রেস হবে ওই যে অ্যানেক্সারে যেই বিষয়গুলো ফলো করতে বলা হয়েছে, বা এর আগে এখনও যেটা ফিল আপ করা হয়, রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট কিন্তু এখনও একটা কলাম ফিল আপ করে সেন্ট্রাল ব্যাংকে পাঠান, কিন্তু সেটা এই
এরকম একটা ফ্রেমওয়ার্কের আওতায় না। এটা রিস্ক ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট করা হচ্ছে, ওখানে যাচ্ছে, ওটার উপর খুব সিরিয়াস অ্যাকশন বা সিনিয়র ম্যানেজমেন্ট বা বোর্ডকে ইনভলভ করার বিষয়গুলো এইভাবে আসে নাই। এখন সেই যে মনে করেন যে এই র মেটেরিয়ালসটা আসলো না, আমি এখনকার সিস্টেমে সেটা লোন খেলাপি হওয়া পর্যন্ত অথবা লোনটা স্টাক হওয়া পর্যন্ত হয়তো নাও জানতে পারি, ব্রাঞ্চ রিপোর্ট নাও করতে পারে, কিন্তু যখন এটা কোয়ার্টারলি রিপোর্টিং এর বিষয় আসবে তখন কিন্তু এই প্রবলেমটা ওই বছরের শেষ বা আরও পরের জন্য ওয়েট না করে এখনই একটা ব্যবস্থা, আমি আমার বিপদটা আগেভাগেই জানলাম, তাহলে আমি এইরকম ক্ষেত্রে অন্য কাজ করার ক্ষেত্রে সাবধান হব। আমি এরকম ক্ষেত্রে আমার এই যেটাকে আমরা প্রভিশন বলি বা প্রভিশনিং করতে হয় বলি, সেটার জন্য আমার আগেই একটা চিন্তা ডেভেলপ করে যাবে। আমরা যেমন যেটা করি আগে আমরা তো এটা খেয়াল করি না যে এই লোনটা আগামী 3 মাসে ডিফল্ট হবে, আমরা সেটা খেয়াল না করে সেই বিষয়টার দিকে নজর রাখা হবে। প্রভিশনিং এর উপর কি কোনো প্রেসার পড়বে যে তখন সে যখন আর্লি জানতে পারছে তখন তার সুযোগ হবে যে আমি আর্লি প্রভিশনিং করে রাখি, যেটা সে আগে ডিভিডেন্ড আকারে হয়তো দিয়ে দিত, পরে যে দেখলো সেই লোনটা ডিফল্ট হলো, সেইখানে কি ধরনের প্রফিটেবিলিটির উপর কি ধরনের ইম্প্যাক্ট থাকবে? সেটা ধরেন আপনি লোন খেলাপির যে আলাদা সার্কুলার যে সেটা আবার সেগুলো ইমপ্লিমেন্ট আছে এখনকার মতোই আছে। আপনি এখন এই সার্কুলারটাতে কিন্তু খেলাপি নির্ণয়ের কোনো কথা বলা হয় না, শুধু রিস্কের কথা বলা হচ্ছে। তাইলে আপনি একটা উপকার এর মাধ্যমে হয়তো পাবেন, এই লোনটা আগামী মনে করেন আমরা এখন ডিসেম্বর মাস, এই লোনটা মার্চে গিয়ে বা জুনে গিয়ে খেলাপি হবে কিনা আমি এখনো জানতে পারলে সেইটা মানে এখনো ওই প্রভিশন সরাসরি প্রভিশনের প্রসঙ্গ আসে নাই, কিন্তু ব্যাংকে সেইটা কিন্তু ওয়ার্ন করা হচ্ছে যে এই ক্ষেত্রে তুমি একটা বাফার ফান্ড কিছু করা, বা কেন এই রিস্ক বেসড সুপারভিশনের আওতায় খারাপের দিকে যাওয়ার কারণে তুমি কেন এটাকে প্রফিটটা নিলা এবং ডিভিডেন্ড দিলা, তখন এই প্রশ্নগুলো করা যাবে। এর আগে এই প্রশ্নগুলো করার সুযোগ ছিল না। তো ফলে একটা প্রবলেম আগে জানা, সেটা প্রভিশন আমি আজকে এটার জন্য একদম লিখিতভাবে নাই করলাম, কিন্তু আমি জানলাম যে এটার একটা দুরবস্থা আমার সামনে আসছে, তাহলে আমি একটা প্রভিশন করা বা কোনো সংস্থান রাখার জন্য কোনো কিছু হয় কিনা, এই বিষয়গুলো ইমপ্লিমেন্টের ক্ষেত্রে গেলে তখন হয়তো আরও ক্লিয়ার হবে। কিন্তু এখন সার্কুলারটাতে যেটা বলা হচ্ছে, এটা তুমি রিস্ক বেসড প্রোঅ্যাক্টিভ একটা সুপারভিশন এখানে করবা, মূল কথাটাই হচ্ছে এটা, আগেরটার থেকে এটা প্রোঅ্যাক্টিভ। এখন আপনার কাছে কি মনে হয় যে এটা যে বাংলাদেশ ব্যাংক বলছে যে আমরা জানুয়ারি থেকে এটা ইমপ্লিমেন্ট করব, তখন কি ধরনের ইম্প্যাক্ট আসলে দেখা যাবে আপনার অ্যাপারেন্টলি এখন কি মনে হচ্ছে? আমি আপনাকে এখন আর ক্যাজুয়ালি ব্যাংকিং করা বা লোন দেওয়ার সুযোগটা থাকবে না, আপনাকে লিখিত পরিতভাবে এইসব বিষয়গুলো মেনে টেনে লোন দিতে হবে। এখন একটা ডাইরেক্টেড লোন যদি আসে কোনোখান থেকে, হেড অফিস থেকে আসুক, বাইরের থেকে আসুক, প্রভাব খাটায় কোনো লোন নেওয়ার যে চেষ্টা এর আগে অতীতে হয়েছে, সেগুলোর রিস্কটা ডিটারমিন করতে হবে। এখন আগে ওই ধরনের চিন্তাগুলো করার সুযোগ হয়তো, যেমন আগে যেমন হয়তো বোর্ড অফ ডিরেক্টর ভার্বাল ডিরেকশন দিয়ে দিত, আপনার এমডি হয়তো সেটা বাধ্য হয়ে ইমপ্লিমেন্ট করতো, কিন্তু এইখানে যেটা হচ্ছে যে বোর্ড অফ ডিরেক্টরও সেই সুপারভিশনের মধ্যে ইনক্লুড আছে। এখন এই জিনিসটা জেনে শুনে করার কারণে ওই যে পাওয়ারের সঙ্গে রেসপন্সিবিলিটি, মানে রেসপন্সিবিলিটি, সেখানে এখন অ্যাকাউন্টেবিলিটির প্রসঙ্গ চলে আসবে। সো এই কথাটা সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকবে। সো সেন্ট্রাল ব্যাংক তখন কোশ্চেন করতে পারবে যে তোমার এই লোনটা ডিফল্ট হলো, তুমি জানলা না কেন, এরকম ব্যাপারটা না, তুমি তো এই স্কোরিং এ এটা তো তোমার এভাবে জানার কথা, তখন ভুল হইলে ওই দায়িত্বটা নিতে হবে, বোর্ডকেও নিতে হবে, ম্যানেজমেন্টকেও। এটা বোর্ড হয়ে গেলে বোর্ডকে নিতেই হবে, কারণ বোর্ডের 3 মাসে একটা রিপোর্টিং দেওয়ার নিয়ম আছে এবং সেটা অ্যাপ্রুভ হওয়ার পরে বাংলাদেশ ব্যাংকে যাবে। ফলে পিকচারটা আরো ক্লিয়ার থাকবে যে এখানে কোনো কোনো ডাইরেক্টেড লেন্ডিং, এখানে কোনো ক্রনিক কোনো কিছু বিষয় হচ্ছে কিনা। আর এগুলোর ক্ষেত্রে আপনি দেখেন বড় লোনগুলো মোটামুটিভাবে অনেক কঠিনভাবেই এর আওতায় চলে আসবে। ফলে একটা বড় লোন হইতে হয়তো সময় লাগবে, কিন্তু সেটা
ঠিক মতো হচ্ছে কিনা, ঠিক জায়গায় যাচ্ছে কিনা, সে নোন কিনা, অভিজ্ঞতা আছে কিনা, না এই কোনো না কোনোভাবে ফেভার করা হচ্ছে, ওই বিষয়গুলো থাকবে না। একটা ইন্ডিপেন্ডেন্ট জাজমেন্টের মাধ্যমে এটাকে ফোর্সি করা হবে এই লোনটাতে কি রিস্ক আছে। এটা কি অন্যান্য দেশে কি এটা ইমপ্লিমেন্ট করা হয় নাকি শুধু বাংলাদেশ? আছে ওয়ার্ল্ড ওভার, যত যেই কান্ট্রি যত ক্লাসিফিকেশন কম বা পারফেক্ট, আপনি বুঝবেন যে তারা এই ধরনের জিনিসগুলোর মাধ্যমে সেটা করেছেন। তাহলে ব্যাংকের হেলথের উপর হ্যাঁ একটা বড় ইম্প্যাক্ট আসতেছে, এবং আমাদের ডিফল্ট লোন সেটা আসলে কমাতে, আমি যদি এখনকার সিনারিও বলি, আমাদের এই মুহূর্তে আমাদের যেমন কান্ট্রির যে একটা ক্রাইসিস, ব্যবসার যে একটা ক্রাইসিস যাচ্ছে, এখানে অনেক আমরা ব্যবসায়ী গ্রুপের দেখি যে ক্যাশ ফ্লোতে অনেক প্রবলেম হচ্ছে। তো এটা দেখে কিন্তু ধরেন আপনি হয়তো আগে থেকে জানতে পারছেন যে এই বিজনেসের অবস্থা খারাপ, তো এই ধরনের সিনারিওতে তাহলে ওই বিজনেস গ্রুপগুলোকে আরো বেশি চাপে পড়বে কিনা ব্যাংকের থেকে? এখানে কিন্তু লিকুইডিটি ম্যানেজমেন্টের ওই বিষয়গুলো, লিকুইডিটি ম্যানেজমেন্ট সেটা এইসব বিষয়গুলো আছে। এখানে এলসিআর যে লিকুইডিটি কভারেজ রেশিওর বিষয়গুলো আছে। এখানে আইক্যাপ মানার, ইন্টারনাল ক্যাপিটাল অ্যাডুকেসি অ্যাসেসমেন্ট প্রসেস মানার কথাগুলো বলা আছে। ফলে আপনি যে ব্যবসাটা, ব্যাংক তো ব্যবসা করতেই হবে, রিস্ক নিতেই হবে, তো সেটাকে যত মানে রিস্কটা যখন গুড রিস্ক হবে, ইট ইজ এ গুড রিস্ক, এটা করা যায়। আর যেটা পুয়ার হইলে এটা আমরা করতে পারি না। আপনি পুয়ার রিস্ক আর এখন নেবেন না, আপনাকে গুড রিস্কে নিতে হবে। এগুলো হচ্ছে আমাদের কালচারটা কিন্তু এখন ওইটা ওইভাবে না, তো এটা একটা কালচারাল চেঞ্জ আনার জন্য এই বিষয়টা ইম্পর্টেন্ট। আমি বলবো সেইটা যে এখন এক ধরনের গতানুগতিক ব্যাংকিং চলতেছে, সেটা এইটা একটা ব্রেক এখানে, যে না আমরা কালচারালিও এই চেঞ্জগুলো এখানে আনতে হবে। এটা একেবারেই সংস্কৃতির ব্যাপার যে আমি এই ডিফল্ট কালচারটা যেটা আমরা বলি সেটাকে যেন আর এনহ্যান্স না হয়, নতুন লোনগুলো যেন ভালো থাকে, প্রকৃত লোকটা যেন লোনটা পায়। এর আগে কিন্তু সব লোন প্রকৃত ব্যবসায়ী পাইছেন এমন তো না। এখানে লোন নেওয়া হয়েছে এক পারপাসে, ইউজ করছেন আরেক পারপাসে। আপনার বেনিফিশিয়ারি যে রিয়েল বেনিফিশিয়ারি যে হওয়ার কথা, সে কিন্তু সেই বেনিফিটটা হয়তো পায় নাই। এই ধরনের আপনাকে যে এই সিস্টেমটার মাধ্যমে এই বিষয়গুলো ডিটারমিন হবে যে লোনটা আমি দেখে শুনে আর খারাপ লোন দেওয়ার সুযোগ নাই, কারণ তাকে আসলে আলটিমেটলি প্রসেসের মধ্যে হয়ে আসতে হবে। ওকে, আমরা শেষ পর্যায়ে এসেছি। আমরা একটি সচেতনতামূলক প্রসঙ্গ নিয়ে একটু কথা বলবো আপনার সঙ্গে, যে আমাদের ডিজিটাল লেনদেন কতটা সহজ হয়েছে আপনার কাছে মনে হয় এখন, বা আপনি কোন কোন প্ল্যাটফর্ম নিজে ব্যবহার করেন? আপনার কাছে কি মনে হয় যে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে আমরা কতটা চেঞ্জ আনতে পেরেছি? ডিজিটালটা অনেক ওয়াইড ব্যাপার। আপনি যখন ডিজিটাল বলবেন তখন বুঝতে হবে যে আপনার কাগজপত্র আর খাতাপত্র, যেমন আমরা মোবাইল অ্যাপ ব্যবহার করি, বা ডিজিটালের ধারা প্রথমে এই বাংলাদেশে ব্যাংকিং গুলো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসই প্রথম শুরু করেছে। এক্স্যাক্টলি। বাংলাদেশ ব্যাংকে দুটো ডিপার্টমেন্ট, একটা ডিপার্টমেন্ট আছে পিএসডি, পেমেন্ট সার্ভিস ডিপার্টমেন্ট। তারা কিছু পিএসও কোম্পানি অর্ডার পারমিশন দিয়েছেন। একসময় বিকাশও পিএসও ছিল, পরে সেটা পিএসডি। এখানে পেমেন্ট সার্ভিস অর্গানাইজেশন এন্ড পেমেন্ট সার্ভিস প্রোভাইডার, পিএসপি, এইগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ের যদি ডিজিটালের ধাপ বলি। তারপর আমরা ইন্টারনেট ব্যাংকিং করি, আমরা অনলাইন ব্যাংকিং করি, আমাদের চেকগুলো ক্লিয়ারিং অনলাইন হচ্ছে। নাও কাম টু দি ডিজিটালটা এখনো, এর আগে 22টা ব্যাংকের মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ছিল, এমএফএস। এখন ডিজিটাল কিন্তু সব ব্যাংকের নাই, আমার মনে হয় এই পর্যন্ত নাম্বার হয়তো 8-10টাতে পৌঁছেছে। তো ডিজিটালটা হচ্ছে পেপারলেস, অল পেপারলেস। ডিজিটালের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হয়, সেটা হচ্ছে যে ডিজিটালে যত টাকা থাকবে ব্যাংকে সেটা ব্যাকআপ থাকতে হবে। কিন্তু আমি যদি বলি যে লেনদেনের ক্ষেত্রে মানুষ কি এই সহজ লেনদেনে এখন আগ্রহী হচ্ছে, যে সহজে ইন্টারনেট ব্যাংকিং এ, মোবাইল অ্যাপে বা এমএফএস এ, সেটা কতটুকু চেঞ্জ? আমার কিছু পার্সোনাল রিজার্ভেশন আছে, আমি আমার কথাটাই বলবো এখানে আমি কি হচ্ছে, কে করছে, কি করছে এদিকে যাব না। আপনি একটা জিনিস দেখেন, আমাদের দেশের এখন
রিয়েল ব্যাংক অ্যাকাউন্ট আছে 40% লোকের বা 50% লোকের। খেয়াল করেন, শিক্ষার হারটা দেখেন, ইন্টারনেট কাভারেজ দেখেন। আপনি একটা জিনিস করবেন তাহলে এইটা বাংলায় করা, ফিচার ফোনে করা আর স্মার্টফোনে করা, তাহলে কত পার্সেন্ট লোক কিন্তু এর মধ্যে নর্মালি বাদ পড়ার সম্ভাবনা থাকে। তারপরে আপনার যেটা হচ্ছে যে সত্যি বলতে কি মানুষ এখনো টাকার গন্ধ শুকতে পছন্দ করে, টাকা ঘাটতে পছন্দ করে। আমরা বিদেশে দেখেছি, ইভেন ইন ইন্ডিয়া চায়ের দোকানের এখানেও কিন্তু এটা স্ক্যান করা আছে, অথবা তার ডিজিটাল কোনো একটা প্ল্যাটফর্ম আছে, সে চায়ের পয়সাটাও সে আর ক্যাশ ধরতে চায় না। আপনি তো কোনো দেশে গেলে আপনি ট্যাক্সি ভাড়া থেকে আরম্ভ করে দোকান রেস্টুরেন্টে বিল দিতে পারবেনই না, নেই না, ওরা ক্যাশ টাচই করে না। তো যেটা খুবই ভালো সেই বিষয়গুলো আমাদের অনেক সেইভাবে ক্যাশ হ্যান্ডলিংয়ে আপনি দেখেছেন কয়েকদিন আগে 22,000 কোটি টাকা এই দেশের গভর্নমেন্টের খরচ হচ্ছে টোটাল ক্যাশ হ্যান্ডলিং করার জন্য, সেন্ট্রাল ব্যাংক যা করে আনা নেওয়া। আমরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খুব একটা বেশি হয় নাই, আমাদের 2-3টা অ্যাপ এখন আছে, উপায়, তারপরে সিটি ব্যাংকের যে আছে, ইস্টার্ন ব্যাংকের আছে, এরকম আরও কয়টা ব্যাংকের আছে, আমি সবগুলোর নাম ওইভাবে জানি না, ডাচ বাংলার আছে। ডিজিটাল আমরা আমাদের সময় পূর্ণাঙ্গ ডিজিটাল আমরা পাই নাই, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস পর্যন্ত পেয়েছে, বাট এখন ফলো করছি, দেখছি এটি একটি ভালো। এটার জন্য আপনাকে ইন্টারনেট কাভারেজ, লোকজনকে সচেতন, লোকজনকে স্মার্টফোন, যেটা গভর্নর মহোদয় কিন্তু খুব ঘোষণা করছেন যে আমরা ক্যাশলেস। আপনি এখনো ক্যাশলেস বলার মতো, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, এখনো ক্যাশলেস বলার মতো আমাদের সময় আসে না। আপনি বলতে পারেন একটা কথা, লেস ক্যাশ। আপনি এখন স্লোগান দেন লেস ক্যাশ, লেট আস ইউজ লেস ক্যাশ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। বাবু টিউশন ফিসটা দিও। নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। দর্শক, আপনারা দেখলেন আমরা আসলে আজকে আলোচনা করলাম যে রিস্ক বেসড সুপারভিশন যে নতুন ফ্রেমওয়ার্কটি আসছে, সেটি আমাদের আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির কি পরিবর্তন আনবে সেটি আসলে আজকে আমরা বোঝার চেষ্টা করলাম। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।